কোনো দল বা ব্যক্তি নয়, জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের, বলেছেন তারেক রহমান। যে কোনো মূল্যে জাতীয় ঐক্য রক্ষার তাগিদ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আগাম জানিয়ে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে আদালতে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বেসরকারি উদ্যোগে আয়োজিত শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই, সেখানকার আলোচনা সমর্থন করে না দিল্লি, বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। জুলাইকে ভুলিয়ে দেওয়ার পরিকল্পনা হলে দেশবাসীকে নিয়ে সব তছনছ করে দেওয়ার হুঁশিয়ারি জামাত আমিরের। বিএনপি কোনো গণ আন্দোলনে নেতৃত্ব দেয়নি, দাবি নাহিদের। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও আলিয়া মাদ্রাসা সহ 4 শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল শিবির সংঘর্ষ। রংপুরে পাল্টাপাল্টি কর্মসূচির ডাক 2 সংগঠনের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই আন্দোলনের ক্রেডিট কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তির নয়, এই ক্রেডিট জনগণের। সরকার প্রধান নিজেই জানিয়েছেন, জ্বালানির তেল এবং গ্যাস নিয়ে জনগণ সমস্যা পোহাচ্ছে। কোনো অজুহাত দিয়ে দায়িত্ব এড়াতে চান না জানিয়ে তারেক রহমান বলেন, সমস্যা সমাধানে নিরন্তর চেষ্টা চলছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘ ফ্যাসিবাদী আমলে আন্দোলন সংগ্রাম এবং জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ দেয়া শহীদদের স্মরণে রাজধানীর খামারবাড়িতে আলোচনা সভা করে বিএনপি। গণতন্ত্র আদায়ে 17 বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক এই অনুষ্ঠানে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বুদ্ধিজীবী ও বিশিষ্টজনরা। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে দেশ নিয়ে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। বলেন, জ্বালানি তেল গ্যাস নিয়ে জনগণ সমস্যা পোহাচ্ছেন, কোনো অজুহাত দিয়ে দায়িত্ব এড়াতে চান না জানিয়ে সরকার প্রধান বলেন, সমস্যা সমাধানে নিরন্তর চেষ্টা চলছে। এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে হয় না, রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি, পরিচালনা উপায়টি বের করারও চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, গতকালকে পেপারে এসছে, দেখেছেন যে আমরা পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছি। শুধু এটিই নয়, আমরা কিছুদিন আগে, আপনাদের খেয়াল আছে যে আমি মালয়েশিয়া এবং চায়নাতে গিয়েছিলাম। মালয়েশিয়াতে আমি ওখানে যে আছে পেট্রোনাস একটি তাদের কোম্পানি আছে, সেই কোম্পানির সাথে আমরা আলোচনা করেছি। জুলাই আন্দোলনের ক্রেডিট কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নয়, এই ক্রেডিট জনগণের বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, যারা সরকারের সমালোচনা করছেন তারা নিজেদের কোনো পরিকল্পনা বলছেন না। এ সময় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কথা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করা, এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা, এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার তাদের সাথে রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের আত্মত্যাগ ও প্রত্যাশার বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। এদিকে 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থান ছিল দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক বিজয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন তারা। বাণীতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জানান, 2024 সালের 5 আগস্ট নিরস্ত্র ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে দীর্ঘদিনের বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে এবং প্রবল গণরোষে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এই গৌরবোজ্জ্বল অর্জনের 2য় বর্ষপূর্তি উপলক্ষে বীর জুলাই যোদ্ধা সহ দেশপ্রেমিক সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন তিনি। আর প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বীর ছাত্র জনতার রক্ত স্নাত
আত্মত্যাগের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। একই সঙ্গে বাংলাদেশে আর কখনোই স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদের উত্থান হতে দেওয়া যাবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আগামীকাল 5ই আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী এই তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, আগামীকাল প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর জাদুঘরটি কেবল শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শনের জন্যই উন্মুক্ত থাকবে। পরের দিন থেকে সর্বসাধারণ ঢুকতে পারবেন এই জাদুঘরে। পরিদর্শন ফি হিসেবে প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ ও পরিচালনায় কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করা হবে। তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগের স্মৃতিচারণ ও গণমানুষের গ্রহণের স্মৃতি তুলে ধরা হয়। আয়োজন করা হবে নানা অনুষ্ঠানমালার। আমাদের অল্প সময় করে বা পত্র পত্রিকা লেখে আগামীকাল 5 তারিখে সকাল 9টায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রধান অতিথি হিসেবে জুলাই স্মৃতি জাদুঘর মানে শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং কালকে এই ঘোষণা পরপরই মানে আমাদের একটা আলোচনা সভা আছে এবং সেই আলোচনা সভা করে ফলক উন্মোচন আছে। প্রথমে ফলক উন্মোচন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ও যুবরাজের বিশেষ দূত ওয়ালিদ এল খেরাজি। বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে সৌদি আরব আগ্রহী বলে প্রধানমন্ত্রীকে জানান সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সৌরবিদ্যুৎ খাতে সৌদি আরবকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে বাংলাদেশ সরকারের প্রতি সৌদি আরবের পূর্ণ আস্থা রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সোমবার রাতে বাংলাদেশ সফরে আসেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ও যুবরাজের বিশেষ দূত ওয়ালিদ এল খেরেজি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে উল্লেখ করে এল খেরেজি বলেন, খাদ্য, সিফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্য প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি খাতে তার দেশ বিনিয়োগ করতে আগ্রহী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। প্রধানমন্ত্রী তাকে জানান, বর্তমান সরকার সৌদি আরবের সঙ্গে কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদী অংশীদারত্বমূলক সম্পর্ক গড়ে তুলতে চায়। বাংলাদেশের সৌর জ্বালানি খাতে সৌদি আরব বিনিয়োগ করলে দুদেশই লাভবান হবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী এল খেরেজি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পরে বৈঠকের বিষয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সাংবাদিকদের তিনি বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে, সৌদি আরব বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটি এখন প্রতিষ্ঠিত, সেই সরকারের উপরে সৌদি সরকারের সম্পূর্ণ আস্থা ওনারা ব্যক্ত করেছেন। অত্যন্ত সফল এবং ভালো ফলপ্রসূ আলোচনা হয়েছে। ওনারা অত্যন্ত আগ্রহী এখানে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করার জন্যে। সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুতে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে সমাধান করা হবে। বাংলাদেশি মিশন এটা নিয়ে কাজ করছে, এই কাজ চলমান আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা পাসপোর্ট ইস্যু দেখে তাদের টেকনিক্যাল টিম আছে, সৌদি আরবের টেকনিক্যাল টিম আছে, ওদের ইন্টেরিয়র মিনিস্ট্রির টেকনিক্যাল টিম আছে, তারা বসে দেখবে এটা কি ব্যাপার। এটা একটা সেটেলড ইস্যু। শিগগির সৌদি আরবে বিনিয়োগ সম্মেলন হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আদালতের নিষেধাজ্ঞা থাকায় পলাতক শেখ হাসিনার বক্তব্য আগাম জানিয়ে প্রচার করলে আইন অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, এর আগে সতর্ক করা হয়েছিল, এবার ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা স্বীকার করেন, গ্যাস সংকটে বাসাবাড়িতে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় লোডশেডিং কিছুটা বেড়েছে। দ্রুত সমাধানে সংশ্লিষ্টরা কাজ করছে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সেটা
সরকারের এক সপ্তাহের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে অংশ নেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। গ্যাস বিদ্যুৎ সংকট সহ নানা বিষয় উঠে আসে তার বক্তব্যে। আগামী কয়েকদিনের মধ্যে ধাপে ধাপে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দেন। বিদ্যুৎ সংকটের কারণও তুলে ধরেন তিনি। অতিরিক্ত বিলের ব্যাপারে করণীয় নিয়েও কথা বলেন উপদেষ্টা। গ্যাস কমে যায়, খেয়াল করুন, আমরা বাসা বাড়িতে অনেকে ইলেকট্রিক চুলা ব্যবহার করা শুরু করেছি। একই সাথে যেসব শিল্পে ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র ছিল, মানে তারা সরকার থেকে গ্যাস নিয়ে বিদ্যুৎ উৎপাদন করে নিজে চলতো, তাদের যেহেতু গ্যাসের সংকট হলো, তারা এখন আমাদের গ্রিডের যে বিদ্যুৎ সেটা ব্যবহার করা শুরু করেছেন। ফলে গ্যাসের সংকটের কারণে বিদ্যুতের চাহিদাও অনেক বেড়ে গেছে, যেটা আমরা এখন তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে করেও পুরোপুরি সামলে আনা যাচ্ছে না। তার মানে এটা দাঁড়ালো আর কয়েকদিনই লাগবে, খুব বেশি সময় আর লাগবে না। তাদের অনেক বেশি বিল আসার অভিযোগ আছে, তারা কাইন্ডলি নিকটস্থ যে কর্তৃপক্ষ আছে বিদ্যুৎ জ্বালানির, সেখানে যাবেন, অভিযোগ করুন, ফর্মাল অভিযোগ করুন, রাষ্ট্রীয়ভাবে চলে, অভিযোগ করুন। সেটাও যদি কোনো সমস্যা হয়, আপনি আবার সেটা ফেসবুকে বলুন যে আমি গিয়েছিলাম, গিয়ে আমার এটা হয় নাই, আমরা নিশ্চয়ই এই ব্যাপারগুলো করবো। আমি আবার দণ্ডিত শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের আদেশ মানতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগের বার একটা সতর্কতা দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের মানে যারা করেছেন তাদের ব্যাপারে। আমরা এবার আবার স্মরণ করিয়ে দেব যে এই কাজ কেউ যেন না করেন, এটা থেকে বিরত থাকেন, কারণ এটা আদালতের নির্দেশ আছে। আমাদের সরকার কিন্তু আদালত নয়, আমি আগেও একবার বলেছিলাম। কেউ যদি সংক্ষুব্ধ হন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেয়া ভুল হচ্ছে, তার বক্তব্য প্রচারিত হতে দেওয়া উচিত, কেউ যদি মনে করেন, তিনি কিন্তু আদালতে যেতে পারেন, ওই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারেন। এই মুহূর্তে বাংলাদেশ কোনো ভূ রাজনৈতিক চাপে নেই বলেও জানান ডাক্তার জাহিদুর রহমান। সরকার জিওপলিটিক্যাল কোনো টেনশন বা চাপে নেই। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডের বিচার তথা ট্রাইব্যুনাল নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া অন্য বক্তব্য প্রচারে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে আদালতে নিষেধাজ্ঞার এই ব্যাখ্যা দেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। শেখ হাসিনা কোথায় বক্তব্য দিচ্ছেন বা দিচ্ছেন না তা ট্রাইব্যুনালের কোনো বিষয় নয়। ট্রাইব্যুনালের বিষয় রায় বাস্তবায়নের জন্য তাকে দেশে ফিরিয়ে আনা। শেখ হাসিনা দেশে এলে আপিল করার সুযোগ থাকলে আপিল নিষ্পত্তির পর আইন অনুযায়ী সাজা কার্যকর করা হবে। জুলাই গণহত্যার বিচার কাজ প্রভাবিত করতে পারে ট্রাইব্যুনাল নিয়ে শেখ হাসিনার এমন বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে গত বছরের 22 জানুয়ারি নিষেধাজ্ঞা দেয় আদালত। ট্রাইব্যুনাল কাজ করছে। আমি আপনাকে বলি, ওখানে আমাদের কোর্টের একটা কন্টেম্পট পিটিশনে, একটা কন্টেম্পট রুলের উপরে, কন্টেম্পট অর্ডারে ছিল যে তিনি যাতে বিদ্বেষমূলক কোনো কথা না বলেন। দেখেন, বিদ্বেষমূলক কোনো কথা এটা প্রচলিত আইনেও বলা যায় না। আপনি যে কথায় ট্রাইব্যুনাল এর ইমেজ সংকটে পড়ে বা কন্টেম্পট হয়, এই বক্তব্য তো প্রচলিত আইনেও করা যায় না, আন্তর্জাতিক আইনেও করা যায় না। তো সেখানে তখন তাকে কিন্তু ওনার বক্তব্য বলতে বারণ করা হয়নি। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য আপনারা প্রচার করবেন না, বাকি বক্তব্য প্রচার করতে আইনগত বাধা কোথায়? এদিকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বিচার 1 বছরের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রতি মাসে অন্তত 1 থেকে 2টি মামলার রায় দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে ট্রাইব্যুনাল। রাজধানী বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক গোলটেবিল বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত 590টি অভিযোগের মধ্যে 109টি অভিযোগ তদন্তের জন্য বাছাই করা হয়েছে। এর মধ্যে প্রায় 40টি তদন্ত শেষ, 6টি মামলার বিচার সম্পন্ন হয়েছে এবং 26 থেকে 27টি মামলা বিচারাধীন রয়েছে। চিফ প্রসিকিউটর আরও জানান, শুধু জুলাই নয়, গুম, শাপলা চত্বর, একরাম হত্যা, রাজশাহী ও মোহাম্মদপুরের আলোচিত হত্যাকাণ্ড সহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের তদন্ত এগিয়ে চলছে। করতে হবে অথবা স্বচ্ছতা করতে হবে, দুইটাকে যদি আপনি প্রাধান্য দেন একসঙ্গে আপনি কনফ্লিক্ট হয়ে যাবে। আপনাকে সময় দিতে হবে। আপনি যখন স্বচ্ছ বিচার চাইবেন, আপনাকে স্বচ্ছ বিচারের জন্য একটা প্রক্রিয়া প্রয়োজন হয়। তখন দ্রুততার যদি তাগিদ দেন আপনি, আর কিন্তু সেই বিচারটাকে আপনি স্বচ্ছ করতে পারবেন কিনা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের আয়োজনটি একটি বেসরকারি গণমাধ্যমের উদ্যোগ। এর সঙ্গে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। মঙ্গলবার দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
রণদীপ জয়সওয়াল এ তথ্য জানান। ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণদীপ জয়সওয়াল বলেছেন, নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সংগঠন ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ান আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার ভাষণ দেওয়ার পরিকল্পনা নিয়ে বাংলাদেশের যে উদ্বেগ রয়েছে সে অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। তিনি আরও জানান, বেসরকারি সংস্থার অনুষ্ঠানে কোন ধরনের মতামত ব্যক্ত করা হলে তার দায় ভারতের নয় এবং ভারত সরকার তা সমর্থন করে না। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। কৃষকের অধিকার নিশ্চিত করতে যাচাই বাছাইয়ের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করতে বলেন তিনি। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড বিষয়ক এক সভায় সংশ্লিষ্টদের তিনি এই বিষয়ে নির্দেশনা দেন। ছবি ও কিউআর কোড সম্বলিত এই কার্ডে কৃষকের পরিচয় ছাড়াও কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকবে। সভায় জানানো হয়, এরই মধ্যে কৃষকদের ব্যাংক হিসাব খোলার কার্যক্রম শুরু হয়েছে। কৃষি খাতে সরকারের দেয়া ভর্তুকি, সহজ শর্তের ঋণ, প্রণোদনা এবং অন্যান্য সরকারি সুবিধা প্রকৃত কৃষকের কাছে দ্রুত ও সহজে পৌঁছে দিতে কৃষক কার্ড চালু করা হয়েছে। চলতি অর্থবছরে 43 লাখ কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। পরবর্তী 3 বছরের মধ্যে দেশের 2 কোটি কৃষককে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কহলার। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা এবং অবদান নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী 1991 সালে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের পর মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত অপারেশন সি অ্যাঞ্জেলের কথা স্মরণ করেন। মার্কিন কমান্ডার বিভিন্ন নৌমহড়ায় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি জানান, আগামী কারাট মহড়া নভেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এছাড়া তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠিত সি ভিশন এক্সারসাইজে বাংলাদেশের অংশগ্রহণের কথা উল্লেখ করেন। ভবিষ্যতে নিয়মিতভাবে অনুষ্ঠিত রিম অব দ্য প্যাসিফিক মহড়া এবং প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রত্যাশা জানিয়েছেন কমান্ডার। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই সমাধান নিশ্চিত করতে বিশেষজ্ঞের সঙ্গে মতবিনিময় করেছেন। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সামাজিক উন্নয়নমূলক সংগঠন ফুড স্টেপস বাংলাদেশের নেতৃত্বে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞ এবং এই সংক্রান্ত কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন। তারা দেশের পানি ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা, বিদ্যমান সীমাবদ্ধতা এবং সমাধান নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরেন। বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্যমেয়াদী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। দেশের খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে সমন্বিত ও কার্যকর নগর পরিকল্পনার প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা হয়। জুলাইয়ে ভুলিয়ে দেওয়ার পরিকল্পনা হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে সবকিছু তছনছ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এমন মন্তব্য করেন। এদিকে শাহবাগে আরেকটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেছেন, জুলাই গণহত্যার বিচার না হলে দেশে নতুন নতুন ফ্যাসিবাদের জন্ম হবে। রিপোর্ট করছেন ওমর ফারুক। পরবর্তীতে তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব 2024 বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এতে অংশ নেন জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ বিশিষ্টজনেরা। জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আধিপত্যবাদের কাছে কখনো মাথা নত করবে না তার দল। কোনো ভোট হলো, কোনো রায় হলো, 70% মানুষ ভোট দিল, এখন সরকারি দল মানবে না। হ্যাঁ মানবেন, অবশ্যই মানবেন, ইনশাল্লাহ মানবেন, ইনশাল্লাহ মানতে হবে। কি হচ্ছে এগুলো? তাইলে কি জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে? যদি সেই রকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে।
পরে শাহবাগের জাতীয় জাদুঘরে ইসলামী ছাত্র শিবির আয়োজিত জুলাই ডকু ফিল্ম প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নেন জামায়াত আমির সহ দলটির শীর্ষ নেতারা। সরকার সঠিক পথে না এলে অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। আমরা তাদেরকে অনুরোধ জানাবো, সঠিক পথে আসুন। সঠিক পথে না আসলে এই জাতি অতীতে যাদেরকে সঠিক পথে এনেছে আপনাদেরকেও সঠিক পথে আসতে তার বাধ্য করবে, অথবা অতীতের ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদের ভোগ। দেশ অস্থিতিশীল হয়ে পড়লে সরকারের টেকা কঠিন হয়ে যাবে বলে মন্তব্য বক্তাদের। কোন কালচারাল ফ্যাসিস্টরা দেশকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চায়, ছাত্র জনতা আরেকটি বড় অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই চেষ্টাকে প্রতিহত করতে হবে। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি কোনো গণ আন্দোলনে নেতৃত্ব না দিলেও প্রতিবারই তারাই সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধা পেয়েছে বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজধানীর আফতাবনগরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র শক্তির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, জনগণের মধ্যে বিভক্তি তৈরি হলেই ফ্যাসিবাদ শক্তিশালী হয়, তাই জাতীয় স্বার্থে ঐক্যের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারত সরকারের জন্য বোঝায় পরিণত হয়েছেন এবং ভারতও তাকে আর সেখানে রাখতে চায় না। তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন ক্যাম্পাসে চলমান কোন্দল ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের সুযোগ তৈরি করতে পারে। হল দখলকে কেন্দ্র করে প্রত্যেকটা ক্যাম্পাসে, এই যে আমি এখানে বসে বসে নিউজ দেখছিলাম, ঢাকা কলেজ এমনকি আলিয়া মাদ্রাসায় পর্যন্ত হামলা হচ্ছে, সংঘর্ষ হচ্ছে এবং হল পুনর্দখল করা চলছে। বাংলাদেশের ইতিহাসের কোনো গণ আন্দোলনই আসলে এককভাবে নেতৃত্ব দেয় নাই, কিন্তু সকল গণ আন্দোলনের সুবিধা ভোগ করেছে বিএনপি সরকার। ফলে এই জুলাই গণ অভ্যুত্থানে একটা ছাত্র বলেন, বৈষম্য, এনসিপি এর একটা বিএনপির জন্য গলার কাটা হিসেবে, কারণ এই শক্তিগুলো না থাকলে বিএনপি একক কৃতিত্ব দাবি করতে পারত জুলাই গণ অভ্যুত্থানে, যে লন্ডন থেকেই এবং শিলং থেকেই তারা পরিকল্পনা করে গণ অভ্যুত্থান সংগঠিত করে ফেলেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত অসহযোগ আন্দোলন ঘোষণার পর মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনাই ছিল ফ্যাসিস্ট হটানোর ট্রাম্প কার্ড। 24-এর এই দিনেই কর্মসূচিটি একদিন এগিয়ে 5 আগস্ট করার ঘোষণা দেন সমন্বয়ক আসিফ মাহমুদ। এই ঘোষণার সঙ্গে একাত্মতা জানায় বিএনপি। অন্যদিকে সারা দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর চলতে থাকে গুলি, বেদম হামলা, নির্যাতন। রাজধানী পরিণত হয় রণক্ষেত্রে। হাসপাতালগুলোতে হয় আহতদের আর্তনাদ। খারিজ করে দেওয়া হয় আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট। জুলাই বিপ্লবে উত্তাল 4 আগস্টের কথা জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। 24-এর 4 আগস্ট আন্দোলনকারীদের ভাষায় 35 জুলাই। পতনের ঠিক একদিন আগে কি পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা? ইন্টারনেট শাটডাউন, কারফিউ অথবা মারণাস্ত্রের গুলিও যখন থামাতে পারছিল না রাজপথে ছাত্র জনতার ঢল, তখন কি শেখ হাসিনা টের পেয়েছিলেন তার পতন সন্নিকটে? এমন প্রশ্নের সুরাহা না হলেও 24-এর 4 আগস্টের রাজপথ দিচ্ছিল সেই বার্তাই। রাজধানীর প্রতিটি পয়েন্টে আন্দোলনকারীদের ঘন্টার পর ঘন্টা সংঘর্ষের পর আওয়ামী লীগের পিছু হটা সেই ইঙ্গিত আরও স্পষ্ট করে দেয়। মিরপুর 10 নম্বর গোল চত্বরে 5 ঘন্টা সংঘর্ষ চলার পর আন্দোলনকারীদের পক্ষে সেনাবাহিনীর অবস্থান এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দেওয়ার সেই দৃশ্য বলে দিচ্ছিল বিজয়ের দুয়ারে মুক্তিকামী মানুষ। ডিবি হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর ছাত্র সমন্বয়ক আসিফ মাহমুদের মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনার ঘোষণা সরকারকে ফেলে দেয় আরো বেকায়দায়। 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই ঢাকা আসুন, আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দাবি আদায়ে এগিয়ে যাব। এদিনেই আন্দোলনকারীদের পাশে শক্ত অবস্থান নিতে নির্দেশ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বার্তা দেন, গণ অভ্যুত্থানের দ্বার প্রান্তে বাংলাদেশ। খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। শেখ হাসিনার নিরাপত্তা বাড়াতে জরুরি বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি। আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে
তা মোকাবেলায় নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। পতন আসন্ন জেনেও ছাত্র জনতার আন্দোলনকে অগ্রাহ্য করে খামারবাড়ি সহ বিভিন্ন এলাকায় মিছিল করে আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগীরা। আমরা তাদেরকে চিনি, তারা স্বাধীনতা বিরোধী শক্তি, রাজাকার আল-বদর, এই বিএনপি, এই জামাত। শাহবাগ, কারওয়ানবাজার, বাংলা মোটর, উত্তরা ও আফতাবনগর হয়ে ওঠে কার্যত যুদ্ধক্ষেত্র। প্রতিটি বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় রাজপথে নামে সর্বস্তরের মানুষ। এদিনেই জাতিসংঘের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন কমিশনের মাধ্যমে চলমান সহিংসতা ও প্রাণহানির তদন্ত চায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিতে জাতিসংঘের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন কমিশন গঠন করার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পরদিনই যে দেশ ছেড়ে ভারতে পালাবেন শেখ হাসিনা তা সেদিন পর্যন্ত বেশিরভাগ মানুষের কাছেই ছিল কল্পনাতীত। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বেশ কয়েকটি প্রতিষ্ঠানে। সংঘর্ষ হয়েছে ঢাকা কলেজ, ঢাকার আলিয়া মাদ্রাসা ও ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও। ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সূত্রপাত হয় সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সোমবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস প্রদর্শনীতে একটি ব্যানার প্রদর্শনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত 7 জন আহত হন। সেই সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে রাজধানীতেও। মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দুপুরের দিকে ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সংবলিত প্লাকার্ড নিয়ে শিবিরের একদল নেতাকর্মী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় জবি ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম আরিফ ও জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন সাইফ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ বাধে ঢাকা কলেজেও। এদিকে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে স্থবির হয়ে পড়ে বকশীবাজার এলাকা। সেখানে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে। সংঘর্ষ হয়েছে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধানের সংশোধনী জনপ্রত্যাশা পূরণ করবে। এর ফলে রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক রূপ ধারণ করবে। সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, সনদের 48টি দফার যেগুলোতে একমত হয়েছেন সেগুলো তারা নেবেন। এর বাইরে নোট অব ডিসেন্ট রয়েছে, তাদের সেগুলোও পর্যালোচনা করা হবে। বিরোধী জোট থেকে সংশোধন কমিটিতে না দিলেও কমিটি সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে। তিনি বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়। বিচারক, আইনজীবী, গণমাধ্যম সহ সবার সঙ্গে আলোচনা শেষে সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, পুরো সংবিধান পর্যালোচনা করে জুলাই সনদ এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। এইভাবে আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত সর্বত্র যা যা সংশোধনের প্রয়োজন সেই সমস্ত সংশোধনীগুলো আমরা ধারণ করে সেভাবে আমরা রিপোর্ট প্রণয়ন করব। ঢাকা 6 আসনের গেন্ডারিয়া 46 নম্বর ওয়ার্ডের রাস্তা, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ, যানজট, পরিবেশ ও নিরাপত্তা সহ বিভিন্ন নাগরিক সমস্যা সরেজমিনে পরিদর্শন করেছেন এই আসনের সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার রাতে গেন্ডারিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে তিনি কথা বলেন। মাদক, ছিনতাই, কিশোর গ্যাং সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের বিষয়েও স্থানীয়দের সঙ্গে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন নাগরিক সমস্যার পাশাপাশি মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরেন। অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং স্থানীয় পর্যায়ে নিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। এছাড়া গেন্ডারিয়া রেল স্টেশন ও আশেপাশের এলাকার নিরাপত্তা পরিস্থিতিও পরিদর্শন করেন ইশরাক হোসেন।
বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, দেশের তৈরি ৯৭% পণ্য ও সেবায় কোরিয়ার বাজারে শুল্কে অগ্রাধিকার পাবে। মঙ্গলবার সচিবালয়ে এ বিষয়ে বাংলাদেশ এবং কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। আনুষ্ঠানিক চুক্তির পর যৌথ ঘোষণায় বাণিজ্যমন্ত্রী জানান, একইভাবে কোরিয়ার ৮৭% পণ্য ও সেবা বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে শুল্কে অগ্রাধিকার দেওয়া হবে। চুক্তির আওতায় বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া, জাহাজ ভাঙা শিল্প, পাট সহ অন্যান্য পণ্য কোরিয়ার বাজারে প্রবেশে সুবিধা পাবে। দেশের তৈরি রপ্তানি পণ্যের কোরিয়ার বাজার প্রবেশাধিকার দেশের জন্য বড় মাইল ফলক বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী। তার মতে, বাণিজ্যের পাশাপাশি কোরিয়ার বিনিয়োগ আকর্ষণে এই চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। আগামী কয়েক দশক ধরে বাংলাদেশের সুফল পাবে বলে জানিয়েছেন তিনি। বিজেপি সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, $100 বিলিয়ন রপ্তানি লক্ষ্য অর্জনে টেক্সটাইল ও আরএমজি খাতকে একসঙ্গে কাজ করতে হবে। মঙ্গলবার দুপুরে গুলশান ক্লাবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন বিটমা নামে একটি আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজনের জন্য দুই সংগঠনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান, দুই সংগঠন যৌথভাবে এই খাতের সমস্যাগুলো সমাধানে কাজ করবে। বিটিএবি সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, বিটমা আন্তর্জাতিক প্রদর্শনী দেশের টেক্সটাইল শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে। পাশাপাশি স্থানীয় সুতা ব্যবহারে গুরুত্ব দিলে দেশের স্পিনিং মিলগুলো টিকে থাকবে। প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ ও আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানোর মাধ্যমে এই উদ্যোগ বাংলাদেশের $100 বিলিয়ন রপ্তানি লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানানো হয়। আমরা $100 বিলিয়ন পৌঁছাইতে চাই আরএমজি। এটার জন্য আমাদের ব্যাকওয়ার্ড সাপোর্ট লাগবে। ব্যাকওয়ার্ড কারা? স্পিনিং এবং টেক্সটাইল। আমরা বিজিএমএ থেকে বর্তমান পর্ষদ বলি আমরা 100 বিলিয়নে পৌঁছাইতে চাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম উইথ সার্টেন ভ্যালু এডিশন। 100 বিলিয়ন এক্সপোর্ট করব, ভ্যালু এডিশন থাকবে মাত্র 5 বিলিয়ন। সেই 100 বিলিয়ন আমরা চাই না। ভ্যালু এডিশন অ্যাটলিস্ট হইতে হবে 20 বিলিয়ন আর 30 বিলিয়ন। 2 সপ্তাহ পরও গ্যাস সংকট চলমান। বিভিন্ন স্টেশনে রয়েছে গাড়ির দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও পর্যাপ্ত পরিমাণে মিলছে না গ্যাস। চালকদের দাবি, দাম বাড়ালেও যেন সংকট নিরসনে কাজ করে সরকার। এদিকে কর্তৃপক্ষ বলছেন, গ্যাসের চাপ না থাকায় এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। একই সঙ্গে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটছে বলে দাবি করেছেন তারা। রিপোর্ট করছেন আরিফিন শাওন। জ্বালানি তেলের সংকটের পর এবার দেখা দিয়েছে গ্যাস সংকট। গ্যাসের জন্যই প্রাইভেট কারের এই দীর্ঘ লাইন। মঙ্গলবার সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স সহ সকল ধরনের গ্যাস চালিত গাড়ি। একে তো দীর্ঘ লাইন, তার উপর গ্যাসের চাপ কম। এতে বিপাকে পড়েছেন চালকরা। রয়েছে মালিকের টাকার চাপ, একই সাথে সংসারের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন তারা। সব মিলিয়ে ভোগান্তিতে ক্ষুব্ধ অনেকেই। 2 থেকে 3 ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়ে থাকা, মাত্র ফুল ট্যাঙ্কি খালি আমাদের গ্যাস ধরো 5 থেকে 700 টাকার গ্যাস ঢুকে মাত্র 2 থেকে 250। গ্যাস পাই না, মালিকে তো মানে না, জমা ঠিকই নাই। 1100 রুগী থাকলো ভাই আমরা সিরিয়াল দিয়ে লইতে হয়, ডেড বডি থাকলেও সিরিয়াল দিয়ে লইতে হয়, আর সিরিয়াল ছাড়া দেওয়া যাবে না। এখন কি করবো? সরকারের বলেন যে দাম বাড়াও, যা খুশি বাড়াক, স্বাভাবিক কতক্ষণ। এদিকে গ্যাসের চাপ কম থাকায় সমস্যার সম্মুখীন পাম্প কর্তৃপক্ষ। একই সাথে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন তারা। প্রেশার আগের মতো নেই। আগে যে প্রেশারটা ছিল, আগে ওই সময়তে বোঝা যায় গাড়ি একটা দিলে লাগতো 2 মিনিট সময়, এখন একটা দিতে আমার 4 মিনিট সময় লাগতেছে। এই জন্য প্রেশার ওই অর্ধেক হয়ে গেছে। কাস্টমার যেন 500 টাকার গ্যাস পাইতো, এনে পাইতেছে মাত্র 200, 250 বা 300। চালক ও কর্তৃপক্ষ উভয় এই সমস্যার সমাধান চেয়েছেন। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। সাইবার নিরাপত্তা জোরদারে সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম CIRS এবং ন্যাশনাল ICT অ্যান্ড সাইবার সিকিউরিটি সিস্টেম NRS উদ্বোধন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। রাজধানীর আগারগাঁয়ে ICT টাওয়ারে এই প্ল্যাটফর্মের উদ্বোধন করে মন্ত্রী বলেন, এর মাধ্যমে বাংলাদেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হলো। এই সময় প্রধানমন্ত্রীর ICT উপদেষ্টা রেহান আসিফ আসাদ সরকারি অবকাঠামোর সাইবার রেজিলিয়েন্সি বাড়ানোর তাগিদ দেন। জুলাই দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বক্তারা জানান, জুলাই গণ অভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের অসামান্য সাহস, নেতৃত্ব ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর 14 জুলাইকে উইমেন্স ডে হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি শুধু একটি দিবস নয়, বরং নারী নেতৃত্বে অংশগ্রহণ এবং গণতান্ত্রিক সংগ্রামের তাদের অবদানের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শ্রদ্ধা ও সম্মানের বহিঃপ্রকাশ।
জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ গোলাম নাফিজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ডেভিড ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির যে অপচেষ্টা করছেন তা প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ দেশের জনগণ সজাগ রয়েছে। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার ও বিরোধী দল সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে রাজধানীতে। জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে শাহবাগ, রমনা পার্ক ও মৎস্য ভবন এলাকায় বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ছাত্রদলের প্রচার সম্পাদক শরীফ প্রধান। নৌপথে বিআইডব্লিউটি এর অতিরিক্ত চার্জ ও জাহাজের দৈনিক অবস্থান রক্ষণাবেক্ষণের ফি প্রত্যাহারের দাবি জানিয়েছে বাল্কহেড মালিক পরিবহন সংস্থা। সকালে রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটি ভবনের সামনে বিভিন্ন দাবিতে মানববন্ধন করেন বাল্কহেড মালিক পরিবহন সংস্থার সদস্যরা। অতিরিক্ত চার্জ প্রত্যাহার ছাড়াও চর ইজারাদারদের হয়রানি, ঘাটে ঘাটে অবৈধ টোল আদায় ও চাঁদাবাজি বন্ধে নৌ টহল নিশ্চিতের দাবি জানান তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করছি সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। কোনো দল কিংবা ব্যক্তি নয়, জুলাই গণ অভ্যুত্থানের কৃতিত্ব জনগণের, বলেছেন তারেক রহমান। যে কোনো মূল্যে জাতীয় ঐক্য রক্ষার তাগিদ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। আগাম জানিয়ে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে আদালতে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বেসরকারি উদ্যোগে আয়োজিত শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই, সেখানকার আলোচনা সমর্থন করে না দিল্লি, বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। জুলাইকে ভুলিয়ে দেওয়ার পরিকল্পনা হলে দেশবাসীকে নিয়ে সব তছনছ করে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের। বিএনপি কোনো গণ আন্দোলনে নেতৃত্ব দেয়নি, দাবি নাহিদ ইসলামের। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও আলিয়া মাদ্রাসা সহ 4 শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল শিবির সংঘর্ষ, রংপুরে পাল্টাপাল্টি কর্মসূচির ডাক 2 সংগঠনের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।